আজকের এই ওয়েবিনারে। এবিপি এডুকেশন অ্যাডমিশন ফেয়ারের এই ওয়েবিনারে আজকে আমরা জড়ো হয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দুই সদস্যের সাথে। আমাদের সাথে আছেন প্রফেসর মলয়েন্দু সাহা, চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এবং আছেন ডক্টর দিব্যেন্দু কর, উনি রেজিস্ট্রার ডাব্লিউবিজির। আমরা এখানে জড়ো হয়েছি ছাত্রছাত্রী যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পরবর্তী পদক্ষেপে যেতে চান, তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন প্রশ্নের সাথে আমাদের কাছে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশ্ন জানিয়েছেন, তাদের বিভিন্ন কোয়ারি তারা আমাদের কাছে জানিয়েছেন, যেটা আমরা এনাদের কাছ থেকে জেনে নেব। আপনাদের সবাইকে স্বাগতম এই ওয়েবিনারে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন প্রফেসর সাহাকে। কাল থেকে ডাব্লিউবিজি রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হচ্ছে, ছাত্রছাত্রীদের পরবর্তী পদক্ষেপের জন্য আপনারা কি উপদেশ দেবেন? নমস্কার। উম, সর্বপ্রথমে আমি এবিপি এডুকেশনকে আন্তরিকভাবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য। কারণ এই একটি প্ল্যাটফর্ম আমার মনে হয় তার সবচেয়ে বেশি রকম দরকার ছিল, মানে যেটা নাকি এবিপি এডুকেশন এটা অর্গানাইজ করেছে। আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। এবং এই একটা মাধ্যম যার সাহায্যে আমরা আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে তাদের কাছে আমাদের কিছু ইনফরমেশন পৌঁছে চাইছি। কারণ সবকিছুই আমাদের হয়তো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, তাতেও যদি এরপরে যদি ছাত্রছাত্রীদের কোনো রকম ভাবে কোনো দ্বিধা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমরা তার জন্য অবশ্যই তাদের সাহায্য করব। আহ প্রথম কথা হচ্ছে, আমি যারা নাকি কৃতকার্য হয়েছে, র্যাঙ্ক হোল্ড করেছে, মানে র্যাঙ্ক পেয়েছে আমাদের ডাব্লিউবিজেই, তাদের আমি সকল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎ আরো সুদৃঢ় হোক, আরো ভালো হোক, উচ্চশিক্ষার স্বার্থে উচ্চশিক্ষায় তারা আরো বেশি সুনাম অর্জন করুক, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমাদের কাউন্সেলিং আপনাদের সবাইকে জানাই এবং ছাত্রছাত্রীদের একটু জানিয়ে রাখি যে আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট থেকে ফলো করুন। আপনাদের কাছে একটা সুখবর দিচ্ছি, ছাত্রছাত্রীদের সাথে মানে এটা আগামীকালের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু অলরেডি আমাদের রেজিস্ট্রেশন পর্ব শুরু করে দিয়েছি। এটা কিন্তু শুরু হয়ে গেছে এবং যারা মানে অলরেডি মানে দেখতে শুরু করেছে তারা কিন্তু অনেকেই পার্টিসিপেট করতে পারছে। তাতে তাড়াহুড়ো করার কিছু নেই। মানে আপনাকে যে আগে গেলে আগে ভালো মানে সুযোগ পাওয়া যাবে সেটা কিন্তু কখনোই নয়। আমি সবসময় ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের আমি অনুরোধ করব, প্লিজ একটু সময় নিয়ে, অলরেডি আমরা তো 6 তারিখে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করেছি, অলরেডি একটা সপ্তাহ আপনাদের সময়, আমরা প্রায় এক সপ্তাহ আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই ছাত্রছাত্রীরা নিশ্চয়ই একটা হোমওয়ার্ক তারা তৈরি করে ফেলেছেন। আমরা সবসময় বলি আমি কি হতে চাই ভবিষ্যতে, আমি কি নিয়ে পড়াশোনা করতে চাই, সেটা কিন্তু আগে একটু নিজেকে একটু জেনে নিতে হবে বা জানতে হবে। যদি জানা যায়, আমরা যেদিন আমরা রেজাল্ট পাবলিশ করি আমি সবসময় তাদের কাছে বলেছি যে আপনারা একটু একটু পড়াশোনা করে নিলে ভালো। আমাদের আজকে থেকে কাউন্সেলিং শুরু, রেজিস্ট্রেশন শুরু হয়েছে, সেটা 16ই আগস্ট পর্যন্ত চলবে এবং আপনাদের র্যাঙ্কটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় মূলধন। সুতরাং সেক্ষেত্রে হোমওয়ার্ক, যেটা আমরা বারবার বলছি, হোমওয়ার্কটা এইভাবে করবেন। তার আগে আমাদের যে নোটিফিকেশন, আমরা কিন্তু ডিটেইল, তাতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছুই লেখা রয়েছে। আপনারা যদি পারেন দয়া করে একটা প্রিন্ট আউট, যে কোনো আপনাদের বাড়িতে যদি প্রিন্টার থাকে সেটা একটু প্রিন্ট করে নিন। কারণ এতটা সময় ভালো করে পড়া ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে পড়া সম্ভব নয়। আমার মনে হচ্ছে আপনারা যদি একটা প্রিন্ট আউট হার্ড কপি আপনাদের সামনে রাখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি যে আমরা কি করে এই কাউন্সেলিং পর্বটা চালাবো। এবং এটাও আমরা অ্যানাউন্স করি, আমরা কিন্তু দুটো সেপারেট আনকানেক্টেড। থ্যাংক ইউ প্রফেসর সাহা উত্তর দেওয়ার জন্য। এরপর আমি আসবো
ডক্টর পরের কাছে, এখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করা যাবে? সবাই মানে আমরা যেটা বলেছি, দুটো সেপারেট কাউন্সেলিং আমরা করব। একটি করব পুরোপুরি যেই ডাব্লিউবি যেই র্যাঙ্ক হোল্ডার্স এর জন্য, আর এক করবো মানে যারা নাকি যেই মেইনস যাদের যারা র্যাঙ্ক করবেন, যারা নাকি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে যেখানে নাকি তাদের জন্য কিছু সিট সংরক্ষণ করা আছে, এবং যারা নাচা পরীক্ষা দেবে, যারা আর্কিটেকচার কোর্স করতে চায়, তারা নাচা পরীক্ষা যারা দিয়ে তাদেরও একটা ফেজ পরীক্ষা বাকি রয়েছে, তারা পরীক্ষা দিলে তাদের ফল বের করলে আমরা তাদের জন্য একটা এক্সক্লুসিভলি নতুন একটা কাউন্সেলিং প্রসেস করব। সুতরাং যে এখন যে কাউন্সেলিং চলছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডাব্লিউডিপি যে ইই 2021 ক্যান্ডিডেটস এর জন্য। এই প্রসেসে আমাদের তিনটে রাউন্ড হবে। তিনটে রাউন্ড হচ্ছে, প্রথম রাউন্ডটা হচ্ছে আমাদের অ্যালটমেন্ট রাউন্ড। তার মানে মানে আমরা যদি 16 তারিখে শেষ করি, 17, 18, 19, 20 তারিখ থেকে আমরা কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংটা শুরু, মানে আমাদের অ্যালটমেন্টটা শুরু হবে, মানে সেটা পাবো। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে প্রসেসটা কিন্তু অ্যালটমেন্ট রাউন্ড হবে, এবং তার নিটিগ্রিটিটা আমাদের পরবর্তী যে নিটিগ্রিটি যেটা রয়েছে সেটা আমরা রেজিস্ট্রার কিছু ভাবে আরো ডিটেইলে দেবেন। সেকেন্ড ফেজ যেটা হবে সেটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, মানে যারা অ্যালটমেন্ট করার পরও একটা আপগ্রেডেশন তার জন্য একটা আপগ্রেডেশন রাউন্ড হবে, এবং থার্ডলি একটা মক আপ রাউন্ড হবে। এইটা হচ্ছে তিনটে প্রসেস, তিনটে স্টেপ। আমরা যারা ডাব্লিউবিজেই তে পার্টিসিপেট, ডাব্লিউবিজেই র্যাঙ্ক হোল্ডার যারা রয়েছে তারা পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করতে গেলে রেজিস্ট্রেশনটা, মানে এই কথাটা আমি বারবার আমরা উচ্চারণ করব, রেজিস্ট্রেশনটা মাস্ট। আপনারা যদি রেজিস্ট্রেশনে করতে চান, যে কোনো পর্যায়ে, 3 পর্যায়ে যদি মানে অংশগ্রহণ করতে চান, আপনাদের রেজিস্ট্রেশন করতেই হবে। যদি রেজিস্ট্রেশন এই 16 আমাদের যে 12 থেকে শুরু হয়েছে, 12 থেকে 16 এই সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই মানে আমাদের এই কাউন্সেলিং এ পার্টিসিপেশন করার সুযোগ পাবেন না। 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করান। যারা নাকি এখানে আজকে শুনছেন তাদের আমি মানে কি বলবো, আমরা অনুরোধ করছি আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করুন। এবং এইবার যখন আপনি মানে আপনি সিলেকশন কাউন্সিলিং এর জন্য একটা তো আপনাকে চয়েস ফিলিং এবং পরবর্তী ক্ষেত্রে চয়েস লকিং করতে হবে। চয়েস ফিল করার আগে আমাদের প্রায় 113খানা ইনস্টিটিউশন আছে। 113খানা ইনস্টিটিউশন আছে। সেই 113খানা ইনস্টিটিউশনে প্রত্যেকটি ইনস্টিটিউশনে কি কি পড়ানো হয়, কি কি সাবজেক্ট, কি কি ডিসিপ্লিন পড়ানো হয়, তাদের জন্য কোন কোন সিট, কতগুলো করে সিট, এবং প্রত্যেকটা ক্যাটেগরিতে, জেনারেল ক্যাটেগরি, এসসি ক্যাটেগরি, এসটি ক্যাটেগরি, সিএ, ওবিসিবি, পিডব্লিউডি, ইএফডব্লিউ টিউশন ফি ওয়েভার, এই বিভিন্ন স্পেসিফিকেশন আমাদের সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে, আপনারা যারা আমাদের ওয়েবসাইটটা থরলি দেখছেন তাতে আপনারা প্রত্যেকটা ইনস্টিটিউশনে পার্টিসিপেটিং ইনস্টিটিউশন আছে, এবং তাদের সিট ম্যাট্রিক্স, আমরা সিট ম্যাট্রিক্সও তাতে দিয়েছি, তাতে কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে, এবং পার্টিসিপেটিং ইনস্টিটিউশনের ডিটেইলও আছে। সেক্ষেত্রে আমি হোমওয়ার্ক যেটা বলছি সেটা হচ্ছে এর উপর বেস করে প্রথম আপনি আপনার অবজেক্টিভটাকে ডিটারমাইন করুন, আপনি কি নিয়ে পড়াশোনা করতে চান। এই পড়াশোনা করতে গেলে আপনি ফিউচারটাকে আপনি দেখবেন, ভবিষ্যৎ কি। এখন এই আজকের দিনে দাঁড়িয়ে অতিমারি যখন এই বিভৎস একটা মহামারী বা অতিমারি, আমরা এই ফেজটাকে প্রায় শেষ করে এনেছি, আমার যেটা মনে হয়, এর পরে যখন যে একটা সূর্যোদয় হবে তার যে বিভিন্ন স্কোপ যেটা রয়েছে, সেই স্কোপটাকে মাথায় রেখে বিভিন্ন পত্রপত্রিকা পড়ে আগামী দিনে কি হতে পারে, কোন দিকের দিগন্ত খুলে যাবে, এটা কিন্তু আমাদের কিন্তু কোনো রেস্ট্রিক্টেড কোনো জোন নয়, এটা কিন্তু তার ওয়াইড স্প্রেড একটা রয়েছে, মানে তার ব্যাপ্তিটা অনেক। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা তোমরা একটু ভালো করে ঠিক করে নাও কি বিষয়ে পড়াশোনা করবে, কোথায় পড়াশোনা করবে। অবশ্যই তোমার র্যাঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুতরাং র্যাঙ্কটাকে ধরে নিয়ে কোথায় পড়াশোনা করবে, কি বিষয়ে পড়াশোনা করবে, এইভাবেই কিন্তু তোমরা এগিয়ে যাও।
আপনি সংক্ষেপে পুরোটাই বলে দিয়েছেন। এরপর আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের কাছে বেশ কিছু স্পেসিফিক কোয়েশ্চেন এসেছে, যেটা আমি ডক্টর পলের কাছে জানতে চাইবো। যেমন কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে, এই প্রশ্নটা বারবারই আমাদের কাছে এসেছে। আমাদের মাননীয় চেয়ারম্যান বলিয়েছেন যে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে গেলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কাউন্সিলিং অ্যাটেন্ড করা যাবে। তো রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে না, যারা এবারের র্যাঙ্ক হোল্ডার তারা বোধহয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা প্রতিনিয়ত দেখছে বা আগামী দিনেও দেখবে। তো তবু আমি বলে রাখি, আমাদের ওয়েবসাইট www.wbjebb.nic.in, এই ওয়েবসাইটে যদি ক্যান্ডিডেটরা লগ অন করে সেখানে কাউন্সিলিং এর পোর্টালে গেলে সেখানে ঢুকতে হবে রেজিস্ট্রেশনের জন্য। তো রেজিস্ট্রেশনে ঢোকার জন্য তাকে কি করতে হবে না, তার রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তাকে এন্ট্রি করতে হবে। তো অনেক সময় দেখা যায় বেশ কিছু ক্যান্ডিডেট তাদের পাসওয়ার্ড হয়তো মনে রাখতে পারেনি। তো পাসওয়ার্ড জেনারেট করার জন্য প্রভিশন আছে, নিচেই দেখতে পাবেন, সেখানে জাস্ট তার পাসওয়ার্ডটাকে আবার রিজেনারেট করতে হবে। তো রেজিস্ট্রেশনের পোর্টালে যখন ঢুকবেন বা ঢুকবে ক্যান্ডিডেটরা, তখন সেখানে প্রথমেই কি দেখতে পাবে না, তার পার্সোনাল ডিটেল। পার্সোনাল ডিটেল মিনস হচ্ছে তার নাম, তার বাবা মা ইত্যাদি ইত্যাদি বা ঠিকানা ইত্যাদি, যেগুলো সে অলরেডি দিয়েছিল যখন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল, সেগুলি অলরেডি অ্যাপিয়ার করবে। ন্যাচারালি তাকে কোনো রকম কিছু সেগুলো ফিল করার দরকার নেই। তাহলে কি ফিল করতে হবে সেক্ষেত্রে, তাকে যদি কোনো ফোন নাম্বার চেঞ্জ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে ফোন নাম্বারটা আজ থেকে মাস কয়েক আগে দিয়েছিল সেটা হয়তো চেঞ্জ হয়েছে, সে চেঞ্জ করতে পারে, অথবা মেল আইডিটাকে চেঞ্জ করতে পারে। এই দুটি পর্ব করার পর তাকে যেটা করতে হবে, তার এডুকেশন যে কোয়ালিফিকেশনটা আছে সেখানে সমস্ত ডেটা পুট করতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, বিশেষ করে এই মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মার্কস যেগুলো আমরা বলেছি যে এগ্রিগেট কত, সাবজেক্ট ওয়াইজ কত, সেগুলো যেন খুব সাবধানের সঙ্গে ফিল আপ করে। কারণ মার্কস যদি ভুল করে তাহলে কাউন্সিলিং এর সময়, অর্থাৎ অ্যালটমেন্ট পাওয়ার পরও দেখা যাবে সে ডিসকোয়ালিফাইড হচ্ছে। সেই জন্য তাকে যে মার্কস গুলো সে পুট করবে সেগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে, এবং তার সঙ্গে তাকে একটা রেজিস্ট্রেশন ফি 300 টাকা সেটা জমা করতে হবে। ব্যাস, এরপর এই অবধি তার রেজিস্ট্রেশন পর্বটা শেষ হয়ে গেল। আরেকটা প্রশ্ন বারবার করে আমাদের কাছে উঠে এসেছে, সেটা হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর মধ্যে পার্থক্যটা কি? এটা ছাত্রছাত্রীরা জানতে চায়। এক্স্যাক্টলি। তো রেজিস্ট্রেশন হওয়ার পর 300 টাকা জমা দেওয়ার পর সে রেজিস্টার্ড হলো। তো যখনই সে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ওখানে পুট করবে, তখন তার সামনে যেটা অ্যাপিয়ার হবে, সমস্ত কলেজ বলবো না, সে যে সমস্ত কলেজ বা স্ট্রিমের জন্য কোয়ালিফাই করবে সেই সমস্ত কলেজ বা স্ট্রিম তার কাছে অ্যাপিয়ার হবে। এবং তাকে সেটা করতে হবে কি, চয়েস ফিলিংটা খুব ভাইটাল, কারণ তার জীবনের একটা একটা সন্ধিক্ষণ, যেটা ভুল হওয়ার জন্য বেশ কিছু ক্যান্ডিডেট হয়তো পরবর্তীকালে খুব আফসোস হয়। তো তাতে যাতে না হয় তার জন্য আমাদের তরফ থেকে যে সাজেশন সেটা হচ্ছে, কোন কলেজ এবং কোন স্ট্রিম সে পড়তে চায় সেগুলোকে আগে সিলেক্ট করুন। এখানে একটা নোটবুকের মধ্যে লিখতে থাকুন যে আমি এই কলেজ এবং এই স্ট্রিমের আমার প্রেফার্ড জায়গা, এবং এগুলো পরপর যদি একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে মানে প্রেফারেন্স অনুযায়ী একটা তৈরি করে রাখে, এবং তারপরে যখন আমাদের সাইটে যাবে চয়েস ফিলিং এর জায়গাটা, তখন সে পরপর অ্যাকর্ডিং টু হিজ আর হার চয়েস সে সেগুলোকে পুট করবে। এবং চয়েস পুট করার পর ওখানে এটা অনেকেই হয়তো ভাবছে যে এটা খুব একটা জটিল প্রক্রিয়া, কিন্তু আদৌ তা নয়। তো এই চয়েস ফিলিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের তার একটা নিজস্ব চয়েস থাকবে, কারো ইনস্টিটিউট চয়েস থাকে, কারো স্ট্রিম বা কোর্স চয়েস থাকে। তো সেই মতো সে পরপর পরপর সেগুলোকে অ্যারেঞ্জ করবে, এবং অ্যারেঞ্জ করার ক্ষেত্রে যদি কোনো রকম ভুলভাল হয় সেক্ষেত্রেও সে নিজে নিজেই কারেকশন করতে পারে। হয়তো দেখা গেলো একে যেটা দিয়েছিল সেটা 3-এ আনবে, সেটাও করতে পারে, আবার 3-এরটাকে 2-এ নিয়ে যেতে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। এটা খুব মোটামুটি একটা লেম্যান যদি তার বেসিক ইংলিশ নলেজ থাকে তাহলে সে কিন্তু করতে পারে। তো চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর চয়েস লকিং, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি সে মনে করে যে হ্যাঁ আমি স্যাটিসফাইড, আমি যা দিয়েছি আমার প্রেফারেন্স অনুযায়ী পরপর তাতে আমি স্যাটিসফাইড, তাহলে সে লক করে দিতে পারে। তো লক করলে কি হবে
না, সে কিন্তু ফার্দার আর কোনো রিভিশন করতে পারবে না। এবং এবার কোনো ক্যান্ডিডেট যদি লক না করে থাকে তাহলে কি হবে, এবং তার যে লাস্ট যেটা কারেকশন করেছে এবং যেটা সেভ হয়েছে সেই পুরো ব্যাপারটাই সেটা আমরা ধরে নেব যে এটাই তার হচ্ছে লক। ওকে, এবং এটা তো 16 তারিখ অব্দি, 16ই আগস্ট অব্দি চলবে। তো ক্যান্ডিডেটদের আমাদের অনুরোধ বা পরামর্শ, তারা করবে কি, মানে ফাইনালি চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর চয়েস লকিং করবে। এবং চয়েস লকিং করলে একটা সুবিধা কি পাবে, চয়েস লকিং করার পর সেই কোন কোন ইনস্টিটিউট বা কলেজ তার প্রেফারেন্স অনুযায়ী কিভাবে সে চয়েস ফিল করেছে তার একটা প্রিন্ট আউট বা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট সে জেনারেট করতে পারে। সেটা তার একটা ডকুমেন্ট হিসাবে পরবর্তী ইয়েতে কাজে লাগতে পারে। সেই জন্য আমাদের অনুরোধ, সবাই চয়েস লকিং করার চেষ্টা করবে। এই হচ্ছে চয়েস লকিং এবং চয়েস ফিলিং এর তফাৎ। আচ্ছা, আর একটু ধন্যবাদ। বলে নিই, চয়েস ফিলিং এর ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখা ভালো, যে সমস্ত যখন চয়েস ফিলিং এর সময় সে সমস্ত কলেজগুলি অ্যালফাবেটিক্যাল অর্ডারেই দেখতে পাবে। সে যদি মনে করে যে না আমি কিছু স্টেট এডেড ইউনিভার্সিটি ফার্স্ট চয়েস দেবো, দেখতে চাই, তাহলে সে দেখতে পারে। সে যদি মনে করে আমি স্ট্রিম ওয়াইজ দেখবো, কম্পিউটার সায়েন্স দেখবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখবো, সেরকম দেখতে পারে। এই সমস্ত রকম ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আমাদের সফটওয়্যারটা ওইভাবে ডেভেলপ করা আছে। আশা করি এই নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। তবে আর একটা বলে রাখি, টিএফডব্লিউ যে ক্যান্ডিডেট আছে, টিউশন ফি ওয়েভার স্কিম, তাদের একটা আলাদা র্যাঙ্ক আছে। সেখানে সে এই সমস্ত ক্যান্ডিডেটরা তার প্রথমে হয়তো নন টিএফডব্লিউ দিতে পারে অথবা টিএফডব্লিউ দিতে পারে, পরে টিএফ এইভাবে সে সাজাতে পারে। মানে সে দুটো সাজাবার চয়েস, মানে দুরকম ভাবে সে সাজাতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ডক্টর পল। আরেকটা প্রশ্ন যেটা বারবার করে উঠে এসেছে, যেটা একটা ছাত্রছাত্রীদের পয়েন্ট জানা, অ্যাডিশন করতে চাই সৈকত বাবু, হ্যাঁ আমি বলুন। আর একটা পয়েন্ট, মানে যেটা নাকি রেসে সাহেব বলেছেন, যে চয়েস ফিলিং এবং চয়েস ফিলিং যতগুলো পারবে করবে। কারণ কেউ যদি, অনেকেই আছে খুব সিলেক্টেড চয়েস ফিল করে, ঠিক আছে, মানে আমি আমার র্যাঙ্কটা ভালো আছে, আমি একটা ইউনিভার্সিটি বা একটা বা দুটো ইউনিভার্সিটিকে আমি চুজ করলাম। সেটা যাতে না করে, সেই ভুলটা আমরা সেই জন্য বারবার বলছি, যত বেশি সংখ্যক চয়েস তারা যেন ফিল, মানে চুজ করে ফিল করে, ঠিক আছে। কারণ ওইটা যদি ভুল করে তাহলে কিন্তু, মানে খুব রেস্ট্রিক্টেড যদি হয়, তাহলে কিন্তু সেখানে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালো র্যাঙ্ক বা একটু পরের দিকে র্যাঙ্ক হলেও তারা যেন যত বেশি সংখ্যায় চয়েস ফিল করে। আমি পরবর্তী প্রশ্নটা করবো ডক্টর পরকে। এখানে বারবারই ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করেছেন যে অ্যালোকেশন কি। প্রফেসর আগে বলেছেন বিষয়টা, কিন্তু যদি আপনি একটু বিস্তারিত ভাবে বলেন যে অ্যালোকেশনটা কি এবং এর পরে কি হবে। অ্যালোকেশন মিনস অ্যালটমেন্ট। তো ছাত্রছাত্রীরা চয়েস লকিং হয়ে যাওয়ার এই পর্বটা, মানে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এবং কাউন্সিলিং ফিস পেমেন্ট করার পর 16 তারিখে আমাদের এই পোর্টালটা অফ হয়ে যাবে। তো তখন কি হবে, সমস্ত ছাত্রছাত্রী যারা চয়েস ফিলিং করেছে তাদের অ্যাকর্ডিং টু র্যাঙ্ক এবং প্রেফারেন্স, সেইটা কম্পিউটার, মানে এখানে ম্যানুয়াল কোনো ইন্টারফারেন্স নেই, পুরো একটা অ্যালগোরিদম যেটা সেট করেছেন একটা বিশেষজ্ঞ কমিটি, সেই কম্পিউটারাইজ পুরো অ্যালটমেন্ট দেওয়া শুরু হবে। কিন্তু সেটা ছাত্রছাত্রীরা দেখতে পাবে না, সেটা কম্পিউটার নিজের মতো করে পরপর পরপর দিতে থাকবে। যেমন একটা উদাহরণ দিই, যদি কোনো ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 2000, রাইট, তো সে প্রথমে যে চয়েস দিয়েছে, যখন তার টার্ন আসবে, 1 নম্বর যে ক্যান্ডিডেট তার যখন টার্ন এলো, তো দেখা গেল যে র্যাঙ্ক 1 তার প্রথমেই আসবে, সে যেটা চেয়েছিল সেটা দেখছে ভ্যাকেন্ট আছে, ন্যাচারালি তাকে বুক করে দিল। এরকম করে 2, 3, 4 করতে করতে এই যে 2000তম ক্যান্ডিডেটের যখন র্যাঙ্কটা আসবে, তার ক্ষেত্রে যখন অ্যালটমেন্ট দেওয়ার পর্বটা শুরু হবে, তখন দেখা যাবে সে প্রথম যে চয়েসটা দিয়েছিল তাকে সেখানে নিয়ে যাবে। সেখানে দেখা যাবে হয়তো সমস্ত ও যা চয়েস দিয়েছিল সেই সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে। তখন তার সেকেন্ড যে চয়েস দিয়েছিল সেখানে সেটা নিয়ে যাবে, সেখানেও দেখা গেল তার সিট সমস্ত ফিল আপ হয়ে বসে আছে। এই করে 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 নামতে থাকবে, হয়তো দেখা গেল 15তম যে মানে চয়েস ফিলিং এর 15তম যে স্থানে যে চয়েসটা দিয়েছিল, সেখানে দেখা গেল একটা সিট ওই কোর্সের বা ওই ইনস্টিটিউটের সিটটা ভ্যাকেন্ট আছে, তখন তাকে সেখানে বুক করলো। এইভাবে তার অ্যালটমেন্ট হবে। এবং
এই প্রক্রিয়াটা পুরো কম্পিউটারাইজ, এখানে কোনো ম্যানুয়াল ইন্টারভেন্স নেই। তো এই সমস্ত যত ক্যান্ডিডেট আছে, এই 64,000 ক্যান্ডিডেটের সমস্ত এই একটা অ্যালগোরিদমে পুরো সিস্টেমটা জাস্ট হওয়ার পর আমরা যেটা ঠিক করেছি, এবং ছেলেরাও ছাত্রছাত্রীরা জানে, যে 19শে আগস্ট আমরা রেজাল্ট ডিক্লেয়ার করব, এবং ফার্স্ট রাউন্ডে সেখানেই তার কোথায় অ্যালটমেন্ট হয়েছে সে যখন তার পোর্টালে গিয়ে লগ অন করবে পার্সোনাল ইয়েতে, সে দেখতে পাবে যে তার কোথায় অ্যালটমেন্ট হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে সে কিছুই দেখতে পাচ্ছে না, হয়তো তার অ্যালটমেন্ট নাও হতে পারে। ওই জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান যেটা বলেছে, যে বেশি সংখ্যক চয়েস ফিলিং না করলে অনেক সময় প্রবাবল চান্স থাকে, দেখা যাচ্ছে তার যা র্যাঙ্ক তার আগেই সমস্ত ফিল আপ হয়ে গেছে, সুতরাং সে কোনো সিট নাও পেতে পারে। হয়তো দেখা গেল অনেক সময় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনো সিটই সে পেল না। সেই জন্য আমিও আরেকবার বলে রাখছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট অধিক সংখ্যক, যেখানে টোটাল আছে, মানে যদি দেখা যায় স্ট্রিম ওয়াইজ এবং ইনস্টিটিউট ওয়াইজ 734 খানা তার প্রবাবল চান্স থাকবে, 734টা সে চয়েস ফিলিং করতে পারে। তো সেই রকম যত সংখ্যক পারবে, তার মনে হবে যে হ্যাঁ এইসব জায়গায় হলে আমি পড়তে পারবো ইত্যাদি ইত্যাদি, তার মানে সেইভাবে সে চয়েস ফিলিংটা করবে। এবং অ্যালটমেন্ট, আচ্ছা এরপরে অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর, তো অ্যালটমেন্ট তো বার হবে। আমি কি এই জায়গাটা একটু বলেই রাখি আপনাদেরকে, মানে ছাত্রছাত্রীদেরকে, যে সে যখন দেখতে পাবে যে তার কোন কলেজে অ্যালটমেন্ট হলো, এর পরবর্তী যে এটা, তো দেখা গেল তার অ্যালটমেন্টটা মনোমত হয়েছে, যে হ্যাঁ সে যা চয়েস ফিলিং করেছিল তার 1, 2 বা ইত্যাদি বা যাই হোক যেখানে অ্যালটমেন্ট হয়েছে তার খুব মনোকৃত হয়েছে, তখন সে সেটাকে ফ্রিজ করবে, মানে সে আর ফার্দার প্রসিড করবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট রাউন্ডে বেশ কিছু ক্যান্ডিডেট বা তাদের মনোপুত সিট পাচ্ছে না, অথচ দেখা গেল সে যা চেয়েছিল তা হলো না, তখন তাকে আপগ্রেডেশনে যেতে হবে। আপগ্রেডেশন এবং এই যে ফ্রিজের ব্যাপারটা বলছি, সেটাও একটা প্রসেস আছে। সেই জায়গাটা আমি একটু বলে রাখি, যে ক্যান্ডিডেট অ্যালটমেন্ট যারা পাচ্ছে তার মনোপুত হতেও পারে আবার নাও হতে পারে, তাকে কিন্তু সরাসরি সেই ইনস্টিটিউটে যেতে হবে যেখানে তার অ্যালটমেন্ট হলো ইনিশিয়ালি ফার্স্ট রাউন্ড। সেখানে যাওয়ার পর তার যে ডকুমেন্ট গুলো আছে সমস্ত ডকুমেন্ট সে নিয়ে যাবে এবং তার ভেরিফিকেশন হবে, এবং সে যদি মনে করে যে না আমার এই সিটে আমি সন্তুষ্ট নই, সেখানেই সে অপ্ট করবে সেই ইনস্টিটিউটে গিয়ে, যে না আমাকে আপগ্রেড করা হোক, অর্থাৎ আমাকে আর একটা চান্স দেওয়া হোক। আমি যদি আমার হয়তো সে 15তম স্থানে পেয়েছে, সে তাকে আপগ্রেডের চান্স দেয়, মানে সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার যখন ওটা ওই কম্পিউটারাইজ অ্যালটমেন্ট হবে, সে হয়তো দেখা গেল আরো উপরে উঠলো, সেখানে সে ভর্তি হতে পারে। সেই জন্য এখানে নিরাশ হওয়ার কিছু নেই, তার আপগ্রেডেশনের সুযোগ থাকবে, ছাত্রছাত্রীরা আপগ্রেড করতেও পারে। আর আপনি যদি মক আপ প্রসেস নিয়ে একটু বলেন ছাত্রছাত্রীদের, একটু সেটা খুবই ভালো ঠিক, হয়। হ্যাঁ মপ আপ এখানে আমাদের কাউন্সিলিংটাকে 3টে রাউন্ডে ভাগ করা হয়েছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং ফাইনাল এন্ড মপ আপ রাউন্ড, যেটা ফাইনাল থার্ড রাউন্ড বা ফাইনাল। তো ফার্স্ট রাউন্ডের আমি একটু আগের থেকেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে মপ আপ রাউন্ডটা কি। তো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হলো, তাতে কি হতে পারে, অনেক ক্যান্ডিডেট হয়তো দেখা গেল যার চয়েস ফিলিং দিয়েছিল কোনো অ্যালটমেন্ট পেল না, আবার কোনো ক্যান্ডিডেট হয়তো তার মনোপুত হলো না, আপগ্রেডেশন দিয়েও দেখা গেল সে ঠিক মতো পায়নি, সে ভর্তি হলো না ফাইনালি। আবার কোনো ক্যান্ডিডেট যে মনোপুত হয়ে ভর্তি হয়েছে, কিন্তু তার মনে হতে পারে যে না আমি এর থেকেও বেটার যদি পাই আমি একটা সুযোগ নিতে পারি। এটা হচ্ছে থার্ড এবং ফাইনাল রাউন্ড, যেটাকে আমরা মক আপ রাউন্ড বলছি। সেখানেও আমরা আর একটা সুযোগ ছাত্রছাত্রীদের দেব, সেটা হচ্ছে আবার তারা নিজেদের মতো চয়েস ফিলিং করতে পারে। ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর সময় যে, মানে রেজিস্ট্রেশনের সময় যে চয়েস ফিলিংটা করেছিল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কনসেপ্টটা ঠিক মতো ছিল না, তার ফলে হয়তো দেখা গেল সে ভুল হয়েছে। তার রিয়েলাইজেশনটা তখন হলো যখন অ্যালটমেন্ট পেলো, যে না সত্যি তো আমি তো এই জায়গায় পেতে পারতাম ইত্যাদি ইত্যাদি, বা এখানে বেশি ভ্যাকেন্সি আছে ইত্যাদি ইত্যাদি, আরো তার রিয়েলাইজেশন হলো। তখন এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা আবার রেজিস্ট্রেশন বলবো না, তারা অ্যাটেন্ড করতে পারে। তাহলে মপ আপ রাউন্ডে তারা অ্যাটেন্ড করবে, এবং অ্যাটেন্ড করতে গেলে তাদের কি করতে হবে, তাদেরকে আবার একটা ওই রেজিস্ট্রেশন ফি বা মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর ফিস সেটা জমা করতে হবে 200 টাকা। সেটা অনলাইনই করবে, তাকে কোথাও গিয়ে জমা করার কিছু নেই। তো জমা করার পর সে আবার চয়েস ফিলিং করবে, এবং চয়েস ফিলিং করার পর
এই রাউন্ডে যে সমস্ত যেখানে যেখানে সে পেল এটাই ফাইনাল রাউন্ড, তাকে সেখানেই ভর্তি হতো। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে যদি কোনো ক্যান্ডিডেট হয়তো দেখা গেল ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে একটা ভালো সিট পেয়েছিল, কিন্তু মপ আপে সে অ্যাটেন্ড করলো, যদি আরো ভালো পায়, কিন্তু মপ আপে সে পেল না, তাহলে কি হলো, তার যে আগের সিটটা যে ভর্তি হয়েছিল সেটাই রিটেন। আবার যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেট মপ আপ রাউন্ডে একটা সিট পেল, তাহলে কিন্তু তার আগের যে সিটটা সেটা কিন্তু ডিজলভ হবে। এটা কিন্তু ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে। যদি মপ আপ রাউন্ডে কোনো সিট তার অ্যালট হয়ে থাকে, মানে চয়েস ফিলিং করার পর তার অ্যালটমেন্ট একটা হবে, তাহলে অ্যালটমেন্ট যদি হয়ে থাকে, সে যদি মনে করে না আমি আগের যে সিটটা পেয়েছিলাম সেটাতেই রিটেন করবো, সেটা খুবই সম্ভাবনা নয়, কারণ সেই সিটটা ভ্যাকেন্ট হয়েছিল বলে অন্য একটা ছেলে ঢুকতে পারলো, রাইট? সুতরাং মপ আপ রাউন্ডটায় যখন অ্যাটেন্ড করবে ছাত্রছাত্রীরা, মাথায় রাখতে হবে যে আমি যদি ভালো সিট পেয়ে থাকি তাহলে অ্যাটেন্ড নাই করতে পারি, আর যদি অ্যাটেন্ডই করতে হয় তাহলে এমন আমি চয়েস ফিলিং করব যাতে যেটা পাবো সেটাতেই যাবো। ঠিক আছে, এই কথাটা ছাত্রছাত্রীদের একটু মাথায় রাখতে হবে। ডক্টর কর, বলছি ডোমিসাইল সার্টিফিকেটটা কি নেসেসারি এই পুরো প্রসেসে জমা দেওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমাদের বলা আছে অন্যান্য বারের থেকে এবারে আমরা যেটা পড়েছি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, অন্যান্য বার আমরা করতাম কি সমস্ত ডকুমেন্ট গুলোকে আপলোড করার ব্যাপারটা ছিল। এবারে ছাত্রছাত্রীরা যখন কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, এটা খুব ইজি ওয়েতে করা হয়েছে যাতে ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয়, এবং আমরা কোনো রকম ডকুমেন্ট আপলোড করার কথা বলিনি। এবার ডকুমেন্ট আপলোড কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আমরা পরে আসবো হয়তো, আপনি যদি ইয়ে করেন। তো এখানে ডোমিসাইলের ব্যাপারটা, ডোমিসাইল সার্টিফিকেট, এই যে সমস্ত সার্টিফিকেটের কপি কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নমুনা, সেই সমস্ত মানে প্রোফর্মাতেই কিন্তু তাকে সার্টিফিকেট প্রকিউর করতে হবে। কোথা থেকে করবে না, কারা কারা অথরাইজ পারসন সেটাও আমরা বলে দিয়েছি আমাদের ওয়েবসাইটে, বা ইনফরমেশন যে বুলেটিন বেরিয়েছিল সেখানেও দেওয়া আছে পরিষ্কারভাবে যে কারা কারা সার্টিফিকেট ইস্যু করতে পারে। যদি এদের বাইরে অন্য কাউকে দিয়ে সার্টিফিকেট ইস্যু করানো হয় তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম, মানে হয়েই যাবে। তো ডোমিসাইল সার্টিফিকেট কাদের ক্ষেত্রে লাগবে কাদের ক্ষেত্রে লাগবে না বলে রাখি। আমার মনে হয় সবারই ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে রাখা ভালো, কারণ বলি, কিন্তু কাদের ক্ষেত্রে ডোমিসাইল লাগবে, যে সমস্ত পিওর গভর্নমেন্ট কলেজ আছে, যে সমস্ত স্টেট এডেড ইউনিভার্সিটি আছে, সমস্ত নয় বেশ কিছু ইউনিভার্সিটি আছে, তাদের ক্ষেত্রে ডোমিসাইল কম্পালসারি। তারা যদি ডোমিসাইল না হয়, কিন্তু যাদবপুরের ক্ষেত্রে নন ডোমিসাইলেরও কিছু কোটা আছে আর কি। তো পিওর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং স্টেট এডেড বেশ কিছু ইউনিভার্সিটি তাদের ডোমিসাইল ম্যান্ডেটেড। তাদের যদি ডোমিসাইল না থাকে তাহলে তারা নন ডোমিসাইল হয়ে নন ডোমিসাইল হিসেবে ট্রিট হবে, এবং তারা রেস্ট অফ দা যে সমস্ত মানে ইনস্টিটিউট আছে সেখানের জন্য এলিজিবল। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ডোমিসাইল দেবো না, তাতেও অসুবিধা নেই, তাহলে এই পিওর গভর্নমেন্ট কলেজ বা স্টেট এডেড কিছু ইউনিভার্সিটিতে সে এলিজিবল হবে। ডক্টর, পুরো প্রসেসটা কি মোবাইলে করা যাবে? কারণ অধিকাংশ ছাত্রছাত্রী মোবাইলে ইন্টারনেট ইউজ করে, তারা কি মোবাইলে পুরো প্রসেসটা করতে পারবে? বলি, এই নিয়ে কোনো বাধ্যবাধকতা যদিও নেই, কিন্তু আমরা কোনোভাবেই কোনো ছাত্রছাত্রীকে ইনসিস্ট করব না তারা মোবাইলে করবে। কারণ বিগত বেশ কিছু বছর দেখা গেছে ছাত্রছাত্রীরা মোবাইলে যখন ফর্ম ফিল আপ করেছে বা এই কাউন্সিলিং অ্যাটেন্ড করেছে, বেশ কিছু ত্রুটির সম্মুখীন হয়েছে। তারা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারেনি, পরে সেটা তারা হয়তো রিয়েলাইজ করেছে, অথবা আমাদের যে পোর্টাল সেখানে দেখা যাচ্ছে একটা মিসম্যাচিং হচ্ছে। সেই জন্য আমাদের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে অনুরোধই বলুন বা উপদেশই বলুন, বলবো তারা আইদার ল্যাপটপ বা ডেস্কটপ যেগুলো আছে সেগুলো যদি ইউজ করে, তাতে অনেক অনেক ভালো মানে ফল পাওয়া যাবে, বা টেকনিক্যাল গ্লিচটা হওয়ার পসিবিলিটি কমবে। ডক্টর, রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি? হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য কোনো রকম ডকুমেন্ট তো লাগছে না। আমি তো বললাম যে বেশ কিছু ডকুমেন্ট ছাত্রছাত্রীদেরকে, যেটা আগে এই ডকুমেন্ট গুলোকে আপলোড করতে হতো, কিন্তু আমরা এবছর যেটা করেছি যে আপলোডিং এর ব্যাপারটা রাখছি না, কিন্তু এই সমস্ত ডকুমেন্ট গুলো যখন সে অ্যালটমেন্ট পাবে, তো ইনস্টিটিউটে যখন যাবে তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে,
সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাকে অরিজিনাল ডকুমেন্টগুলোকেই নিয়ে যেতে হবে, দেখাতে হবে, আদারওয়াইজ সেটা ডকুমেন্ট হিসেবে গণ্য হবে না। তো কি কি ডকুমেন্ট তাদেরকে নিয়ে যেতে হবে সেটা বলে রাখি। সেক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বা যেখানে ডেট অফ বার্থের একটা প্রুফ নিয়ে যেতে হবে, কারণ আমাদের একটা ডেট অফ বার্থের ব্যাপার আছে, একটা রেস্ট্রিকশন আছে। ক্লাস 10-এর মার্কশিট নিয়ে যেতে হবে, কারণ ক্লাস 10-এর ইংলিশের ব্যাপারটা আছে, 10-এর মার্কশিটটা নিয়ে যাবে। ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যাবে। এবার বলি, ক্লাস 12-এর যে মার্কশিট, অরিজিনাল মার্কশিট, তো অরিজিনাল মিনস যেটা বোর্ড থেকে ইস্যু হয়, সেটা হয়তো এখনো হয়নি। তবে আমাদের কেউ যদি ডিজি লকার থেকে, ডিজিটাল লকারের এখন যেটা হয়েছে সমস্ত বোর্ডেই দেখা যাচ্ছে যে ডিজিটাল লকারে তাদের মার্কশিট গুলোকে আপলোড করে দিয়েছে, সেখান থেকে জেনারেট করে যদি মার্কশিট নিয়ে যায় অরিজিনাল ছাড়াই, তাহলে আমরা সেটাকে গণ্য করব। এছাড়াও বেশ কিছু, এই যে ডোমিসাইলের ব্যাপারটা বললাম, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ওই সার্টিফিকেটের প্রথম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা ডাউনলোড করে যে সমস্ত অথরিটির কথা বলা আছে তাদের যে কোনো একজনকে দিয়ে সেগুলোকে সার্টিফাই করাতে হবে। আচ্ছা, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের নিশ্চয়ই অরিজিনাল সার্টিফিকেট আছে, যদি না থাকে সেটাকে এনিহাউ প্রকিউর করতে হবে। ওবিসি এ বি, ওবিসি এ বি বা এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তাদের যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে, তাহলে যদি তাদের ডোমিসাইল নাও থাকে, তাহলে কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওবিসি মানে এই যে রিজার্ভ ক্যাটেগরির কথা বললাম, তাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো অথরিটি ইস্যু করে থাকে, তাহলে যদি ডোমিসাইল সার্টিফিকেট সে প্রডিউস না করে, তাহলে কিন্তু সেটা ডোমিসাইল হিসেবে ট্রিট হবে। অর্থাৎ তাকে নতুন করে আর ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করা দরকার, যদি তার ওই রিজার্ভেশন সার্টিফিকেটটা অরিজিনাল থাকে এবং অথেন্টিকেটেড। ওবিসি ওবিসি বি এর ক্ষেত্রে আমি একটু বলে রাখি, 2004 সালের আগে, 31শে ডিসেম্বর 2004 সালের আগে বেশ কিছু সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেখানে ওবিসি এ বা ওবিসি বি বলে মার্ক ছিল না, কিন্তু ওবিসি বলে তার সার্টিফিকেটে মার্ক ছিল। তাদেরকে অনুরোধ, এবার সে অ্যাকচুয়াল ওবিসি এ না বি সেটা তো আমরা বুঝতে পারবো না, সেই জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের উপদেশ, তারা অবশ্যই এই ইস্যুইং অথরিটির কাছে গিয়ে ওটা যেন এন্ডোর্স করিয়ে আনে যে সে আইদার এ অর বি কোন ক্যাটেগরি বিলং করছে। এছাড়াও পিডাব্লিউডি যে সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলেরই হতে হবে, সেখানে একটা প্রফর্মার দেওয়া আছে, সেটা না সরি পিডাব্লিউডি সার্টিফিকেট তাকে, সে তো অলরেডি পেয়ে থাকবে, সেটাকে যদি সে কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয় তাহলে নিয়ে যাবে। এছাড়াও টিএফডাব্লিউ যে সমস্ত যারা অ্যাপ্লাই করেছিল টিএফডাব্লিউ অপ্ট করে, অর্থাৎ যাদের ফ্যামিলি বা পরিবারের বাৎসরিক ইনকাম 2.5 লাখের নিচে, তারা টিএফডাব্লিউর জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের 5% কোটা আছে প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা। তো যেসব ক্যান্ডিডেট টিএফডাব্লিউ অ্যাপ্লাই করেছিল, তারাও যেন সার্টিফিকেটটা, আমাদের বলা আছে কোন কোন অথরিটি এই সার্টিফিকেট ইস্যু করতে পারে, সেই ইস্যুইং অথরিটির কাছ থেকে নিয়ে যেন ইনস্টিটিউটে যায়। ধন্যবাদ ডক্টর স্যার। এরপর আমরা পরবর্তী প্রশ্ন আমার প্রফেসর সাহার কাছে। কলেজ নির্বাচনের সময় শিক্ষার্থীরা কি কি বিবেচনা করা উচিত যখন তারা কলেজ নির্বাচন করে? আসলে মানে কলেজ নির্বাচন আমাদের কাছে সমস্ত কলেজ সমমানের। আমরা বারবার যেটা বলছি, আমাদের যে 213খানা ইনস্টিটিউশন আছে, সমস্ত গভর্নমেন্ট এডেড এবং প্রাইভেট, তারপরে স্ট্যান্ড অ্যালোন ফার্মাসি কলেজে ইউনিভার্সিটি আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সব মিলিয়ে 113খানা ইনস্টিটিউশন আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা ইনস্টিটিউশনের মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন 113খানা ইনস্টিটিউশনের আপডেটেড ইনফরমেশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তাছাড়া আমাদের সিট ম্যাট্রিক্সেও কিন্তু তাদের সম্বন্ধে ডিটেইল, তাদের কোথায় কত সিট আছে, এবার যে কোনো ইনস্টিটিউশন তাদের ওয়েবসাইটও আমরা আপলোড করে দিয়েছি। এখন ওয়েবসাইটে গিয়ে কোন ইনস্টিটিউশনে কোথায় কি, মানে তার ইনফ্রাস্ট্রাকচার কিরকম, সেখানে লাইব্রেরি ফেসিলিটি কিরকম, তারা কারা পড়ান, তাদের কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম, গত বছরে তাদের মানে যারা তারা কত প্যাকেজ তারা পেয়েছে চাকরির ক্ষেত্রে, এই সম্বন্ধে সম্যক ধারণা করার জন্য, এবং কিছু কিছু ইনস্টিটিউটের কাছে আমরা এভি লিঙ্ক, অডিও ভিজুয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো থেকেও তারা একটা সম্যক ধারণা করতে পারে তার ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে।
এবার যারা ইঞ্জিনিয়ারিং পড়বে নিশ্চয়ই তাদের এক্সপেক্ট করবো তারা যারা তাদের যে বন্ধু বান্ধব বা যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেও সেই সম্বন্ধে একটা মানে তার আইডিয়া বা ধারণা করতে পারে। এবং আমরা যেটা বারবার বলেছি, এই বছরে অ্যালটমেন্ট পাওয়ার পরেই তারা যেন সেই ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করে। সেই ইনস্টিটিউশনে গেলে কি হবে, সে চাক্ষুষ তার অভিভাবকরাও তাদের সঙ্গে যদি যান তাহলে তারা কি করতে পারেন, তাদের ছেলে বা মেয়ে তারা কোন ইনস্টিটিউশনে পড়ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কিরকম, তাদের ওয়ার্কশপ কিরকম, তাদের ল্যাব ফেসিলিটি কিরকম আছে, লাইব্রেরি ফেসিলিটি কিরকম আছে, ক্যান্টিনের ব্যবস্থা কিরকম আছে। অনেকেই আছেন বাইরে থেকে পড়তে আসবেন, সেক্ষেত্রেও তারা যদি হোস্টেল ফেসিলিটি কি আছে এইগুলো দেখবার জন্যই কিন্তু আমরা একবার অন্তত মানে তারা ইনস্টিটিউশনে গিয়ে অবশ্যই তারা দেখবেন। আর যেটা আমরা সবার আগে বলেছি, আমি কোথায় পড়তে চাই, আমি কি ডিসিপ্লিন নিয়ে পড়তে চাই, সেই সম্বন্ধে সম্যক ধারণা নিয়ে সে যেন সেই ইনস্টিটিউশনে যায়। অবশ্যই মানে কলেজ নির্বাচন করার আগে আমি কি বিষয়ে পড়াশোনা করব এবং কোথায় পড়াশোনা করব সেই সম্বন্ধে একটা হোমওয়ার্ক তারা যেন করে নিয়ে যায়। টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট কলেজ বা টপ র্যাঙ্কিং প্রাইভেট ইনস্টিটিউশনে প্রবেশের জন্য শিক্ষার্থীদের কি কি কাট অফ মনে রাখতে হবে? অ্যাকচুয়ালি কাট অফ বলে আমাদের এখানে কিন্তু কোনো স্ট্রিকচার নেই। মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইনস্টিটিউশনের আমাদের যে সিট আছে তাদের বা প্রাইভেট ইনস্টিটিউশনের যে সিট গুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। একটি ছেলে কিভাবে তার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পারফর্ম করেছে তার উপর ডিপেন্ড করে। এখানে কাট অফটা যদি আপনি বলেন, কিছু স্পেসিফিক ইনস্টিটিউশন যেমন যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে ওভারঅল 60% অফ মার্কস, এবং আরো কিছু ইনস্টিটিউশন তারা কিন্তু মানে জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেটদের জন্য একরকমের একটা মানে মার্কস ডিটারমাইন করে দিয়েছে, ফিক্স করে দিয়েছে, এবং এসসি বা রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট কিন্তু ছাত্রছাত্রীরা যদি মানে যদি করতে চায় ওয়েবসাইটে যেতে পারে, এবং আমাদের নোটিফিকেশনটা যেটা সেই ডিটেইলে যদি তারা দেন তাহলে কিন্তু তাদের কিন্তু খুব সুবিধা হবে। এবং সেক্ষেত্রে বারবার যেটা অনুরোধ করছি, ওয়েবসাইটটা ফলো করবে, আমাদের ওয়েবসাইট এবং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন স্পেসিফিক ওয়েবসাইটটা যেন তারা ফলো করে। আর আরেকটা প্রশ্ন যেটা আমার কাছে বারবার উঠে এসছে সেটা হচ্ছে, একটি আসন বা একাধিক আসন কি করে নির্বাচন করা যাবে? আসন বা একাধিক আসন, এই যে যখন আমি আমাদের রেজিস্ট্রার সাহেব বললেন যে চয়েস লকিং, চয়েস মানে যখন ফিলিং করবে, চয়েস যখন ডিটারমাইন করবে আমি কি নিয়ে পড়াশোনা করতে চাই, আমরা যেটা বারবার বলি কাউন্সেলিং এর মানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের কাছে একটা মানে পুরো সেটা রয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে এবং তাতে যে সিট গুলো রয়েছে তার একটা সম্যক ধারণা কিন্তু ওই সিট ম্যাট্রিক্সে কিন্তু দেয়া রয়েছে। ওই সিট ম্যাট্রিক্সে কিন্তু প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ডিসিপ্লিনে, প্রত্যেকটা ক্যাটেগরিতে আমরা যেটা বলেছি, সেখানে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য জেনারেল ক্যাটেগরি কটা সিট, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, টিএফডব্লিউ, পিডব্লিউডি, তারপরে 10% যেটা রয়েছে যেই মেন্স এর জন্য, এই ডিটেলস স্পেসিফিকেশন কিন্তু রয়েছে। সুতরাং সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা, আমাদের রেজিস্ট্রার সাহেব বারবার বলেছে, একটা নোটবুক যেন ফলো করে। যে ইনস্টিটিউশন আমি স্পেসিফাই করছি, আমি যদি আমাদের 113 খানার মধ্যে আমি চুজ করলাম যে 60 খানা ইনস্টিটিউশনকে আমি চুজ করলাম, আমার 60 খানা ইনস্টিটিউশনে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে চুজ করলাম, কম্পিউটার সায়েন্সের জেনারেল ক্যাটেগরি কটা স্টুডেন্ট, কতগুলি সিট আছে, এইরকম ভাবে আমরা হোমওয়ার্ক করবার জন্য অনুরোধ করছি। সুতরাং সেক্ষেত্রে তার কিন্তু ওই চয়েস ফিলিং করে পরবর্তী ক্ষেত্রে অ্যালটমেন্ট পাওয়ার পর তার চয়েস লকিং করতে কিন্তু সুবিধা হবে। ধন্যবাদ প্রফেসর। এই পুরো প্রক্রিয়া চলাকালীন কি ছাত্রছাত্রীদের কোনো সময় ক্যাম্পাস পরিদর্শন করতে হবে? আমি কোভিড ভীতি মাথায় রেখে পুরো ব্যাপারটি অনলাইনে হবে? না, আমরা আমাদের এই সুবিধাটা আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি। ও এখন যেটা অনলাইনে যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনে, তাতে আবার মানে তাকে যখন আবার আমরা দিচ্ছি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, একটা টোকেন অ্যামাউন্ট তাদের দিতে হচ্ছে।
তার পরবর্তী ক্ষেত্রে যে ব্যালেন্স অ্যামাউন্ট যেটা নাকি দরকার প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে পড়তে গেলে বা অন্যান্য ইনস্টিটিউশনগুলো পড়তে গেলে বাদ বাকি যে অ্যামাউন্টটা দিতে হবে, এবং ওই বারবার যেটা বলছি ডকুমেন্ট ভেরিফিকেশন, আমাদের আগে কি হতো ডকুমেন্ট ভেরিফিকেশন একবার আমরা অনলাইনে ভেরিফাই করলাম, তারপর তারা ইনস্টিটিউশনে গিয়ে ভেরিফাই করলো, তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে ভেরিফাই করলো ফর রেজিস্ট্রেশন। এই সমস্ত প্রসেসটাকে মিনিমাইজ করা আমাদের এই বছরে একমাত্র উদ্দেশ্য, যে আমাদের ছাত্রছাত্রীদের কম সময়ের মধ্যে এই ভর্তির সুযোগটা দিয়ে দেওয়া। সুতরাং সেক্ষেত্রে একবার অন্তত ছাত্রছাত্রীরা তারা ইনস্টিটিউশনে যেখানে অ্যালটমেন্ট পেয়েছে সেটা পছন্দ হোক বা না হোক সেখানে গিয়ে দেখবে এবং দেখে তার ফর্মালিটি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, করবার পর সেখানে যদি পছন্দ হয় সেখানে ভর্তি হবে অথবা আপগ্রেডেশনে অংশগ্রহণ করবে। সুতরাং একবার তাকে ইনস্টিটিউশনে যেতেই হচ্ছে। কোনো ছাত্রছাত্রী যে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটি হাই র্যাঙ্কিং ডাব্লিউবিজি ইনস্টিটিউটে চান্স পেয়েছে এবং তার সাথে একটি কম পরিচিত আইআইটিতেও চান্স পেয়েছে, তাকে তাকে আপনি কি পরামর্শ দেবেন? না দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা পর্ব হচ্ছে আমাদের WBJEE 2021 দিয়ে যে সে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে পারে, সে কিন্তু জেই মেইনস দিয়ে কিন্তু সাধারণত জেই মেইনস তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু জেই অ্যাডভান্স দিয়ে ওই যে 20,000 যে সিট আছে ইন ডিফারেন্ট আইআইটিস সেখানে কিন্তু সুযোগ পায়। সুতরাং সেক্ষেত্রে আমি কোনো ইনস্টিটিউশনকে খাটো করে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে অল আইআইটিস আর গুড বাট অল আইআইটিস আর নট কম্পারেবল। আবার আমাদের এখানেও পশ্চিমবঙ্গে কিছু বা সারা ভারতবর্ষে এমন কিছু ইনস্টিটিউশন আছে তারাও কিন্তু সমমানের। সুতরাং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে মানে যে যেরকম র্যাঙ্ক করেছে, একটি ছেলে যে WBJEE পরীক্ষা দিয়ে কিন্তু আইআইটির স্বপ্ন দেখতে পারে না, কিন্তু তাকে কি করতে হবে জেই মেন্স কোয়ালিফাই করবার পর তাকে একটা শর্ট লিস্টেড হতে হবে, সেক্ষেত্রে সে জেই অ্যাডভান্স পরীক্ষা দেবে, সেখানেও শর্ট লিস্টেড হলে সেখানে কিন্তু মানে আইআইটিতে সুযোগ পাবে। আর আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটি বা অন্যান্য যে লিডিং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন সেগুলো আছে তারাও তাদের থেকেও কিন্তু ভালো ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, ভালো ছাত্রছাত্রী তারা গিয়ে উচ্চ পদে প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং এই প্রশ্নে আমার সাজেশন হচ্ছে ছাত্রছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করুক, তার পোটেনশিয়ালিটি যেটা রয়েছে, তার যে নিজস্ব যে ভাবনা চিন্তা কর্মদক্ষতা সেটা সে এক্সপ্লয়েট করুক ইন এ পজিটিভ সেন্স। আমাকে ওই আমার যে ভেতরের যে প্রতিভাটা আছে আমাকেই সেটা উন্মোচন করতে হবে, আমার বাবা মা সেটা দেখিয়ে দেবেন, তার পরবর্তীতে শিক্ষকরা আমাদের সাহায্য করবেন, কিন্তু আমাকে কিন্তু নিজের পরিশ্রম করতে হবে। ছাত্রছাত্রীদের আমাদের এইবার একটু উদাহরণ দিই, এই আমাদের এবার নীরজ চোপড়া যিনি নাকি পেয়েছেন, তার যদি তার ব্যাক এন্ডে সে কত ঘন্টা পরিশ্রম করেছে তার যদি একটা বায়োপিক তৈরি করা হয় এবং তার ডিটেইলে করা হয় এবং তার মানে সাফল্যের পেছনে কি আছে, তার কতটা অধ্যবসায় আছে সেটাও যদি জানা যায়, তাহলে দেখা যাবে যে কোনো ছাত্রছাত্রী যে যত ভালো পরিশ্রম করবে তার থেকে কিন্তু সে ভালো তার মানে ফল পেতে পারে। ধন্যবাদ প্রফেসর। আইআইটি জেইর ফলাফল প্রকাশের পরে যে শূন্য আসন থাকবে সেটা পূরণের জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? রেজিস্ট্রার সাহেব ভালো বলতে পারবেন। আইআইটি রেজাল্ট বেরোনোর পর বেশ কিছু ছাত্রছাত্রী হয়তো সিট করবে ঠিকই, তো একটা বেশ কিছু আসন শূন্য হবে। তো এই ব্যাপারে বলে রাখি যে শূন্য হওয়ার পর সেই শূন্য আসনগুলো কি হবে সেটা সিদ্ধান্ত নেবেন আমাদের রাজ্য সরকার, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবেন যে এই আসনগুলোকে নিয়ে কি করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তার জন্য আমাদের ওয়েট করতে হবে পরবর্তী নোটিফিকেশন কি বার করেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা আমাদের ওয়েবসাইটেও আমরা দিয়ে দেবো। এই সম্বন্ধে একটু বলেই রাখি যে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে বিগত বেশ কিছু বছরে তারা একটা ডিসেন্ট্রালাইজের নোটিফিকেশন বার করেছিল, আমি জানি না এই বছর কি হবে। তো এটা পুরোপুরি সিদ্ধান্ত রাজ্য সরকারের, রাজ্য সরকার যা চিন্তা ভাবনা করবেন সেইভাবেই হবে। আরেকটা প্রশ্ন, কোন ইনস্টিটিউট কিরকম স্কলারশিপ দেয় সেটা ছাত্রছাত্রীরা কি করে জানতে পারবে? এক্ষেত্রে বলে রাখি যে কোন ইনস্টিটিউট আমাদের মাননীয় চেয়ারম্যান বলেইছেন যে এই যে সমস্ত আমরা যেটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটা করেছি,
আমাদের আরেকটা ওয়েবসাইট আছে দেখবেন, আমি ছাত্রছাত্রীকে বিশেষ করে বলছি ওই ওয়েবসাইটটাও ফলো করতে। সেটা www.wbjwb.in। এখানে এনআইসিটা নেই, আর একবার বলছি wbjwb.in। তো এই ওয়েবসাইটে গেলে যে ইন্টারফেসে দেখতে পাবেন যে ইনস্টিটিউট ইনফরমেশন, স্যার যেটা বললেন এখনই হাইলাইট করলেন, সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউটের তিনটে জিনিস আমরা দিয়েছি, স্যার বলেছেন যে একটা তাদের সরাসরি লিঙ্ক দেওয়া আছে একটা মানে কলেজ বা ইনস্টিটিউটে, ছাত্রছাত্রীরা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইনস্টিটিউটে যেতে পারবে। যদি মনে করে অ্যাট এ গ্লান্স একটা ইম্পর্টেন্ট ওদের মানে ইনফরমেশন যেটা আমরা গ্যাদার করেছি ওদের থেকে, সমস্ত কলেজগুলোকে আমরা বলেছিলাম যে তোমাদের ইনফরমেশন গুলো দাও, সেখান থেকে সে অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাবে যে কোন কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিরকম, প্লেসমেন্ট কিরকম, স্যার যেটা বললেন ইত্যাদি ইত্যাদি, বা স্কলারশিপের ব্যাপারেও যদি কিছু থাকে। এছাড়া এভি লিঙ্ক দেওয়া আছে। সুতরাং স্কলারশিপ দেবে কি না সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপও করবে না, বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর সঙ্গে কোনোভাবে যুক্ত না। সুতরাং ছাত্রছাত্রীকে আমাদের ওয়েবসাইটে যদি যায়, সেখান থেকে প্রত্যেকটা, যেহেতু ওই 113খানা কলেজের লিস্ট আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে অ্যাট এ গ্ল্যান্স সে যেতে পারবে ইনস্টিটিউটে এবং সেখানে দেখতে পাবে তাদের স্কলারশিপের কি প্রভিশন আছে। এছাড়াও যেটা হয়, রাজ্য সরকারের বেশ কিছু দপ্তর স্কলারশিপ দেয়, সেগুলোকেও খোঁজ খবর রাখতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনের ফি বিভিন্ন হয়, তো সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে বিভিন্ন যে ইনস্টিটিউটের যে ফি সেটা তুলনা কি কোনো জায়গায় করতে পারবে কোনো ওয়েবসাইটে? হ্যাঁ, এটাও বলে রাখি, ওই যে আমাদের যে ওয়েবসাইটটা বললাম, যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা পুরো লিস্ট দেওয়া আছে এবং সমস্ত কিছু, সেখানে ইনস্টিটিউট ইনফরমেশনে গেলে তিনটে একটা, সেখানে গেলে কোন ইনস্টিটিউটের ফিস কত, প্রত্যেকটা ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার দেওয়া আছে। তো যে সমস্ত ইনস্টিটিউটের প্রতি ছাত্রছাত্রীর ইন্টারেস্ট আছে সেগুলো ক্লিক করলেই দেখতে পাবে তাদের অ্যানুয়াল ফিস কত। এছাড়া একটা ফি স্ট্রাকচার কমিটিও আছে রাজ্য সরকারের, যাই হোক প্রত্যেকটা ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার ওখানে আমাদের ওখানে অ্যাট এ গ্লান্সে দেখতে পাবে। এছাড়া যদি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যায় অবশ্যই দেখতে পাবে। ধন্যবাদ ডক্টর। প্রফেসর সাহার কাছে আরেকটি প্রশ্ন, বর্তমানে ইঞ্জিনিয়ারিং এর কোন শাখাগুলি সবচেয়ে বেশি ইন ডিমান্ড আছে, বা কোনগুলিতে গেলে ছাত্রছাত্রীরা ভালো করতে পারবে, বা এই নিয়ে অনেক ছাত্রছাত্রী জানতে চেয়েছেন আপনাদের কাছে যে তারা কোন শাখাটি চুজ করবে, সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি মানে ইঞ্জিনিয়ারিং করেই আমি বিটেক ডিগ্রি নিয়েই আমি চাকরি পাবো, বা আমার বিটেক ডিগ্রি আমি এই সাবজেক্টে করব, তার কোনো লিমিটেশন নেই। কিন্তু একটা সীমাহীন একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে আমি যদি এই বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করি, অতিমারির কথা চিন্তা করি, এখন আমরা যে ফেজটা আমরা পার হচ্ছি সেটা সত্যি খুব ক্রিটিক্যাল ফেজ। এবং এই সময়ে সমস্ত দেশ প্রায় মানে তাদের যদি ইকোনমিক সিচুয়েশন গুলো দেখা যায়, অর্থনৈতিক পরিস্থিতি, তাতে কিন্তু সেটা খুব একটা ভালো অবস্থায় নেই। এবং সবাই কিন্তু রিভাইভ করার চেষ্টা করছে, আরো পুরনো জায়গায় ফিরে আসবার চেষ্টা করছে। এবং যখনই ফিরে আসবার চেষ্টা করছে, আপনারা ধরুন প্রায় 15-16 মাস প্রায় হয়ে গেছে অর্থনীতির একটা যে অবস্থা, একটা যে সৃষ্টি হয়েছে, মানে মানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে আগামী দিন যখনই এই নতুন এই ব্যাপারটা, অতিমারিটাকে আমরা অতিক্রম করতে পারবো, এই সময়টাকে আমরা অতিক্রম করতে পারবো, আগামী দিনে কিন্তু যে কোনো শিক্ষার দিগন্ত কিন্তু খুলে যাবে এবং প্রত্যেকের চাহিদা কিন্তু বাড়বে। মানে আপনি যদি প্রত্যেকটা সেক্টরের কথা চিন্তা করেন, আমার কাছে যে কিছু স্ট্যাটিস্টিক্স আছে, সার্ভিস সেক্টরটা এখন খুব এফেক্টেড হয়েছে। এবং আগামী দিনে যে কোন সেক্টর, এবং প্রত্যেকটি সেক্টর কিন্তু অনেক তার বিস্তৃতি লাভ করবে। ইঞ্জিনিয়ারিং এডুকেশন সত্যি মানে আমাদের যে কোনো ইকোনমির সত্যি একটা মানে তার একটা বড় অংশ আমাদের ইকোনমিকে রিভাইভ করতে বা ডেভেলপ করতে সাহায্য করে। এক্ষেত্রে যে বিভিন্ন ডিসিপ্লিন গুলো উঠে আসছে, আমরা যদি কোর ডিসিপ্লিন গুলোর কথা চিন্তা করি, সেই কোর ডিসিপ্লিন গুলো তো থাকবেই। এবার কিন্তু যে কোনো শিক্ষায় কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
মানে আমি শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো না কারণ আমাকে ওয়ার্কশপে কাজ করতে হবে, সেই ধারণা কিন্তু এখন ভ্রান্ত। আমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর তাতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তাকে যদি কম্বাইন করা যায় এবং তার থেকে আরো বেশি, এবং তার মেশিন ল্যাঙ্গুয়েজ কিভাবে তাকে আমাদের আরো বেশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে আমাকে আরো বেশি রিচ করছে, সেই সম্বন্ধেও কিন্তু সম্যক ধারণা কিন্তু ইনস্টিটিউশন গুলো দিচ্ছে। আমি আরেকটা কথা বলি যে এখন অনেক রকমের ইঞ্জিনিয়ারিং, আমি যেহেতু কমার্সের ছাত্র, ফিনান্স নিয়ে একটু পড়াশোনা করেছি, এখন ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলেও একটি সাবজেক্ট আছে। এর পরবর্তীও আরো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, বিগ ডেটা অ্যানালিসিস, এই কিন্তু সবই কিন্তু মানে এটা কি বলবো, ইঞ্জিনিয়ারিং একটা নতুন দিগন্তের সৃষ্টি করেছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি তো পড়াশোনা করব, আখেরে আমি পরবর্তী দিকে কি করতে পারি। যেমন আমরা কিছু মানুষ যারা নাকি পড়াশোনাটাকে ভালোবাসতাম, আমরা সেহেতু শিক্ষকতার জগতে এসেছি, তার মানে আমি বিটেক করার পর আমাকে এমটেক করতে হবে, সুতরাং আমার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনেই পড়াশোনা করতে হবে। আমি রিসার্চ করতে পারি, আরো বেশি রকম ভাবে ইনপুট আমরা আমার দেশের কাজে লাগাতে পারি। এবার কেউ যদি বলে আমি কর্পোরেট লাইফে আমি লিড করবো, আমি কর্পোরেট সেক্টরে চাকরি করব, এবার দেখা যাবে আমি বিটেক পড়াটাই কিন্তু সম্পূর্ণ নয়। তাকে দেখা যাচ্ছে, আপনি যদি আইআইএম গুলোকে আপনি যদি দেখেন, তাতে দেখা যায় যে একটা মেজর চাঙ্ক অফ ইঞ্জিনিয়ার্স তারা কিন্তু আইআইএম এ জয়েন করছে, সেখানে তার স্পেশালাইজেশন করছে। আমরা যে তথ্যটা আমরা পাই যে আমাদের যে সারা পৃথিবীর যে ফিনান্সিয়াল সেক্টর বা ফিনান্সিয়াল মার্কেট যেটা রয়েছে, তার কিন্তু লিড করছে লার্জ গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স, ফিজিসিস্ট যারা রয়েছে, ফিজিক্স যারা পড়াশোনা করেছে বা ফিজিসিস্টরা। সুতরাং সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের মনে করতে হবে আমি ভবিষ্যতে কি করতে চাই। আমি কি একটা বিটেক করেই পড়া শেষ করে আমি কি চাকরি করতে চাই, তাহলে আমি এই বিটেকের আমি এই ডিসিপ্লিন পড়াশোনা করব। তাতে এখন যেটা হয়েছে, অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং লার্নিং হয়েছে। আমি কোর্স সাবজেক্টে পড়াশোনা করব না অন্যান্য ফার্দার যেটা অ্যাডিশনাল মানে ইঞ্জিনিয়ারিং এর ডিসিপ্লিনের দিগন্ত খুলেছে, সেখানে নতুন ভাবে নিজেকে পড়াশোনা করব, সেটা দেখতে হবে। কেউ যদি কর্পোরেট লাইফ লিড করতে চায়, সেভাবে তৈরি করতে পারে। কেউ যদি বলে না আমি এই যখন ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাব, সেখানেও যেতে পারে। সুতরাং এই যে স্কোপ অফ ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সেটা কিন্তু অনেক ব্যাপ্তি লাভ করেছে। ছাত্রছাত্রীরা তারা আগে পড়াশোনা করুক, ঠিক করুক, আর শুধুমাত্র বই পড়ার মধ্যে যদি ফার্দার স্টাডিজ করতে বা উচ্চশিক্ষায় যদি আমাদের যদি যেতে হয়, আমাদের কিন্তু অনেক সম্যক জ্ঞান ধারণা করতে গেলে আমাদের কিন্তু অনেক ইনফরমেশন, আমাদের যে মোবাইল ফোন আমাদের কাছে আছে, ল্যাপটপ যেটা রয়েছে, যেটা আধুনিক যুগে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আমরা এখন অনলাইনে ক্লাস করছি, এবং সেক্ষেত্রে কিন্তু সেই মিডিয়ামটাকে ইউজ করে আমরা কিন্তু ভবিষ্যতে কি করতে চাই এবং তার স্কোপটা কি, সেটাকে ধরে আমরা কিন্তু আমার সাবজেক্টগুলো, আমার ইঞ্জিনিয়ারিং এডুকেশন আমার পড়ার আগে, ভর্তি হওয়ার আগে আমি কিন্তু সেটার সম্বন্ধে সম্যক ধারণা আমাদের করতেই হবে। ধন্যবাদ প্রফেসর শাহ। থ্যাংক ইউ। আমরা নির্ধারিত সময় একদম শেষে এসে পৌঁছেছি, আমাদের কাছে আর সময় নেই। শেষ করার আগে আমি দুজনের কাছেই জিজ্ঞেস করতে চাইবো, আপনারা ছাত্রছাত্রীদেরকে কিছু উপদেশ যেটা আপনারা দিতে চান, তারা এই সামনেই যুদ্ধে তারা অংশগ্রহণ করছে, তার আগে যদি আপনারা কোনো উপদেশ দিতে চান তাদেরকে। আমার কাছে ওই যে মানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালামের যেটা একটা কথা আছে, যে রাত্রেবেলা ঘুমিয়ে যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটা আসল স্বপ্ন নয়। আমার যদি স্বপ্নটা হবে, এটা আমি নিজে জেগে সেই স্বপ্ন দেখতে হবে। যদি জেগে সেই স্বপ্নটা দেখি, এবং সেই স্বপ্ন দেখতে গেলে আমি বারবার এই এখন যে রিসেন্টলি যে ছেলেটি বা যারা আমাদের পদক এনে দিয়েছে তাদের কথাই চিন্তা করছি। আমরা কিন্তু এখন ছাত্রছাত্রীরা কিন্তু কারোর বিবলিওগ্রাফি মানে কারোর কিন্তু বায়োগ্রাফি পড়ি না, অটোবায়োগ্রাফি যারা লিখেছেন সেই সম্বন্ধে পড়াশোনা একটু কম করি। তাদের দেখতে হবে তারা কি অধ্যাবসায়ের সঙ্গে কতটা স্যাক্রিফাইস করে পড়াশোনা করে ওই জায়গায় এসছেন। সুতরাং সেক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের
কাছে একটাই অনুরোধ, আমি অনুরোধও করব, কারণ আমি যেহেতু শিক্ষক আমি অনুরোধ করব, উপদেশ দিতে পারবো না, অনুরোধ করব তারা যেন তাদের যে এন্টারটেনমেন্টের জগতের যে বিস্তারিত গণ্ডিটা আছে সেটাকে কিছুদিনের জন্য একটু বন্ধ করুক, সেটা একটু পড়াশোনার কাজে লাগাক। যে সুযোগটা পাওয়া গেছে সেটা যদি আমি আমাদের সম্পূর্ণভাবে সেটা সদ্ব্যবহার করি, আখেরে আগামী দিনে আমাদেরই লাভ হবে। আমি নিজেকে মানে আমার নিজেকে আমি কি বলবো রিচ করতে পারবো, এনরিচ করতে পারবো, এবং আমি আমার সমাজকে আমার দেশকে কিছু দিতে পারবো। এই আমার ছাত্রদের কাছে একমাত্র অনুরোধ। ধন্যবাদ প্রফেসর সাহেব। ডক্টর কর, আপনি যদি কিছু বলতে চান ছাত্রদের উদ্দেশ্যে। আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের সঙ্গে একমত। আমি একটু অন্যভাবে বলতে চাইছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে এক্সামিনেশন কন্ডাক্ট করি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের একটা যোগাযোগ আছে, সেখানে দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রী হয়তো তারা আশানুরূপ ফল করতে পারেনি। তার কারণ ছাত্র নাও হতে পারে, তার পারিপার্শ্বিক অবস্থাও হতে পারে, এছাড়া অন্যান্য কারণ থাকতে পারে। তো সেই জন্য ছাত্রছাত্রীদেরকে আমার অনুরোধ, তাদের হতাশার কোনো জায়গা নেই। মানে জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারলাম না মানে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল তা নয়। অনেক অনেক রাস্তা খোলা আছে, এবং সে যদি ডিটারমিনেশন তার থাকে, সে যেটা বলেছেন, এবং তার পার্সিভারেন্স থাকে, সে পরবর্তী অ্যাটেন্ড করতে পারে এবং তার গোল অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস। এই একটা হলো ছাত্রছাত্রীদেরকে বলা। সুতরাং ভেঙে পড়ার কিছু নেই, কারণ জীবনটা খুব ছোট নয়। এখানে অনেকগুলি পর্যায়ে যদি জীবনটাকে ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে এই ক্ষণিকের মুহূর্তে কোনো ভুলের জন্য হয়তো তার একদম পদস্খলন হয়েছে তা নয়, সে পরবর্তী জীবনে অনেক অনেক বড় হতে পারবে। এই ব্যাপারে আমি যারা আজকের ছাত্রছাত্রী ছাড়াও বেশ কিছু হয়তো তাদের অভিভাবকেরা আছেন, তাদেরকে আমার উপদেশ, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডিল করতে গিয়ে দেখা গেছে যে ছাত্রছাত্রীদের বাবা মায়ের উচ্চাকাঙ্ক্ষাটা এত বেশি, তাতে ছাত্রছাত্রীরা বেশ চাপে পড়ে যায় এবং তার মধ্যে একটা হতাশা গ্রাস করে এবং ছেলেগুলি কি হয় পরবর্তীকালে হারিয়ে যায়। সুতরাং প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে অনুরোধ, কোনোভাবেই তাদেরকে হতাশগ্রস্ত করবেন না, স্বপ্ন নিশ্চয়ই দেখাবেন। ছাত্ররা স্বপ্ন না দেখলে তারা অ্যাচিভ করতে পারবে না, কিন্তু তার মানে এই নয় যে স্বপ্নভ্রষ্ট হলো মানে সব শেষ হয়ে যাওয়া। সুতরাং গার্জেনদের কাউন্সিলর হতে হবে, তাদের ছাত্রছাত্রীর সঙ্গে মিশতে হবে বন্ধুর মতো, এবং তার কোথায় ল্যাকুনা আছে, কোথায় তার ঘাটতি আছে সেগুলোকে দেখতে হবে। এবং আমার মনে হয় সেইগুলো যদি তাদের পারস্পরিক একটা বোঝাপড়া থাকে গার্জেনের সঙ্গে, তাহলে তারা অ্যাচিভ করবে, এটুকু আমার বিশ্বাস। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শুভেচ্ছা রইল, তারা বড় হোক যে এবং তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করুক, এই আশা রাখছি। আমরা আশা করবো যে আমরা ছাত্রছাত্রীদের অধিকাংশ প্রশ্নেরই উত্তর আজকে দিতে পেরেছি এবং তাদের কনফিউশন অনেকটাই কমাতে পেরেছি। আপনার দুজনকে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।